কাপিল এবং সৌমিয়ার বিয়ের 2 বছর হয়ে গেছে। আজ তাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। সেই উপলক্ষে বাড়িতে ছোট্ট একটা পার্টির আয়োজন করা হয়েছে। এই বাড়িটা কাপিলের বাবার। বাড়িতে কাপিলের বাবা মা ছাড়াও কাপিলের মামা মামি এবং তাদের 10 বছরের ছেলে সচিন থাকে। কাপিলের মামা মামি গেস্ট হিসেবে কিছুদিনের জন্য ঘুরতে এসেছিল, কিন্তু 6 মাসেও যাওয়ার কোনো নাম নেই। যাই হোক, অ্যানিভার্সারি পার্টিতে কাপিল তার ছোটবেলার বন্ধু মেহজাবিন এবং মনোজকেও ইনভাইট করেছিল। সবাই মিলে অনেক আনন্দেই পার্টি করছিল, কিন্তু ঝামেলা বেঁধে যায় কেক খাওয়ার সময়। সবাই অনেক মজা করেই কেক খাচ্ছিল। কেউ কিছু বুঝতে না পারলেও মনোজ কেক মুখে দিয়েই বুঝতে পারে কেকে ডিম ইউজ করা হয়েছে। সে কাপিলকে জিজ্ঞেস করে, তুই ডিম খাওয়া শুরু করলি কবে থেকে? ডিমের কথা শুনতেই কাপিলের বাবা মা মামা মামি সবাই কেক ফেলে দেন, কারণ কাপিলের পরিবার হচ্ছে ব্রাহ্মণ পরিবার, আর ব্রাহ্মণরা মাছ মাংস ডিম বা ননভেজ খাবার খাওয়াকে পাপ মনে করে। সৌমিয়া বলে, আমি ডিম ছাড়া কেকই অর্ডার করেছিলাম, কিভাবে এমন হলো বুঝতে পারছি না। কিন্তু মামি তবুও সৌমিয়াকেই দোষারোপ করতে শুরু করে। সৌমিয়া পাঞ্জাবি পরিবারের মেয়ে হওয়ায় সে সৌমিয়াকে কটাক্ষ করে বলে, তুমি তো পাঞ্জাবি মেয়ে, তোমাদের তো মাছ মাংস ডিম এগুলো খাওয়ার অভ্যাস আছে, তোমার বাবা মা তো সকালে ঘুম থেকে উঠেই মদের গ্লাস আগে হাতে নেয়। এসব বলাতে সৌমিয়া মামির উপর প্রচুর রেগে যায়। নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে মুখের উপর বলে দেয়, আপনি যখন থেকে আমাদের বাড়িতে এসেছেন সবসময় কোনো না কোনো কারণে আমার সাথে ঝামেলা করেই যাচ্ছেন। আপনাদের জন্য আমরা আমাদের রুমটাও ছেড়ে দিয়েছি যাতে আপনারা আরামে থাকতে পারেন। এত কিছুর পরেও আপনি আমার সাথেই ঝামেলা করেন। 6 মাস ধরে কষ্ট করে হলরুমের ফ্লোরে ঘুমাচ্ছি আমরা, কই এসব নিয়ে তো কখনো কিছু বলেন না। কথাগুলো বলে সৌমিয়া সেখান থেকে চলে যায়। রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে সৌমিয়া এবং কাপিল প্রতিদিনের মতো হলরুমের ফ্লোরে শুয়ে পড়ে। পার্টিতে হওয়া ঝামেলার জন্য সৌমিয়া তখনও রাগ করেছিল। কাপিল সৌমিয়াকে বলে, আমি কি দোষ করেছি, আমার সাথে কেন কথা বলছো না? তখন সৌমিয়া বলে, 6 মাস ধরে মামা মামি আমাদের রুম দখল করে আছে, বাড়িতে আমাদের কোনো প্রাইভেসি নেই। এখন আবার আমার বাবা মাকে নিয়ে আজে বাজে কথা বলা শুরু করেছে, এসব আর ভালো লাগছে না। কাপিল সৌমিয়ার রাগ কমানোর জন্য সৌমিয়াকে তার পছন্দের চকলেট দেয়, এতে সৌমিয়ার রাগ একটু কমে যায়। কাপিল এবং সৌমিয়া অনেকদিন আগে থেকেই একটা ফ্ল্যাট কেনার প্ল্যান করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ফ্ল্যাট কিনতে পারবে কিনা সেটা নিশ্চিত ছিল না। তাই সৌমিয়া কাপিলকে জিজ্ঞেস করে, আমাদের নিজের বাড়ির স্বপ্ন পূরণ হবে তো? কাপিল বলে, মনে করো হয়ে গেছে, আর কিছু ফর্মালিটিস বাকি আছে, তারপর বাড়ি আমাদের হয়ে যাবে। কিছুদিন পর নতুন ফ্ল্যাটের চাবি আঁচলে বেঁধে ঘুরবে তুমি। এবার সৌমিয়া সব রাগ ঝেড়ে কাপিলের সাথে খুনসুটিতে মেতে ওঠে। যখনই দুজন একটু কাছাকাছি আসতে চায় তখনই সচিন চলে আসে। সে ফ্রিজ খুলে খাবার খুঁজতে শুরু করে। কাপিল সচিনকে রুমে গিয়ে ঘুমাতে বলে, কিন্তু সচিন কাপিল আর সৌমিয়ার মাঝখানে গিয়ে শুয়ে পড়ে। ওদের জন্য এটা নতুন কিছু নয়। 6 মাস ধরে সচিন এভাবেই ওদের রোম্যান্সের 12টা বাজিয়ে যাচ্ছে। পরের দিন সৌমিয়া এবং কাপিল তাদের নতুন বাড়ির লোকেশন দেখার জন্য যায়। পথে নেমে প্লেট বানানোর দোকান দেখে সৌমিয়া থেমে যায়। দেখে শুনে ডিজাইন পছন্দ করে নতুন বাড়ির জন্য একটা নেম প্লেট বানাতে দেয়। এরপর বাড়ির লোকেশন দেখার পর ওরা ব্রোকারের সাথে দেখা করতে যায়। ব্রোকার কাপিল এবং সৌমিয়াকে বলে, আমাদের ফ্ল্যাটের কাগজ সব কমপ্লিট, এখন শুধু ব্যাংকে গিয়ে লোনের ফর্মালিটিস পূরণ করে ফেলুন। এরপর নিজেদের সুবিধা মতো 55 লাখ টাকা লোন পরিশোধ করতে থাকুন। 55 লাখ টাকার কথা শুনে কাপিল এবং সৌমিয়া দুজনেই অবাক হয়ে বলে, ফ্ল্যাটের দাম তো 35 লাখ টাকা, তাহলে 55 লাখ কেন দেবো আমরা? ব্রোকার বলে, 35 লাখ তো শুধু ফ্ল্যাটের দাম, ফ্ল্যাটের সাথে বিল্ডিং এ জিম, ক্লাব, পার্কিং লট থাকবে, এসবেরও তো একটা চার্জ আছে, এসব মিলিয়েই 55 লাখ টাকা। সৌমিয়া বলে, আমাদের তো গাড়ি নেই, পার্কিং লট দিয়ে আমরা কি করব? ব্রোকার বলে, এখন নেই তো কি হয়েছে, ফিউচারে তো হবে। ব্রোকারের কথা শুনে কাপিল রেগে গিয়ে বলে, 35 লাখের কথা বলে এখন ডাবল দাম ধরিয়ে দিচ্ছেন, টাকা কি আপনার বাবা দেবে নাকি? এবার ব্রোকার কাপিলকে অপমান করার জন্য বলে, আমার মনে হয় এই লোকেশনে ফ্ল্যাট কেনা আপনার সামর্থ্যে কুলাবে না। জবাবে কাপিল বলে, ফ্ল্যাট তো আমি এই লোকেশনেই কিনবো, আমার নাম্বার সেভ করে রাখো, ফ্ল্যাট কেনার পর তোমাকেই সবার আগে ইনভাইট করব। এরপর কাপিল সৌমিয়াকে নিয়ে ব্রোকারের অফিস থেকে বের হয়ে যায়, কিন্তু সৌমিয়া প্রচুর হতাশ হয়ে পড়ে। কাপিল সৌমিয়ার মুড ঠিক করার জন্য বলে, এখানে হয়নি তো কি হয়েছে, কোথাও না কোথাও একটা ব্যবস্থা তো হয়েই যাবে। সৌমিয়া একটা কোচিং সেন্টারে জব করে। ব্রোকারের অফিস থেকে বের হয়ে সে কোচিংয়ে চলে যায়। কোচিংয়ের ক্লার্ক সুষমা পুরো কোচিংয়ে মিষ্টি বিতরণ করছিল। কারণ জানতে চাইলে সুষমা বলে, আমি সরকারি গণ আবাসন প্রকল্পে একটা ফ্ল্যাট পেয়েছি, সেই খুশিতে মিষ্টি খাওয়াচ্ছি সবাইকে। সরকারি আবাসন প্রকল্পের আইডিয়া সৌমিয়ার মাথায় ছিল না, কিন্তু সুষমাকে দেখে সেও ফ্ল্যাটের জন্য আবেদন করার সিদ্ধান্ত নেয়। কাপিলকে দেখানোর জন্য সৌমিয়া সুষমার ফ্ল্যাটের পেপারগুলোর ছবি তুলে নেয়। এরপর কোচিং শেষে সৌমিয়া একটা রেস্টুরেন্টে কাপিলের সাথে দেখা করে সরকারি আবাসন প্রকল্পের ব্যাপারে জানায়।
কাপিল বলে, এখন কি সব কিছু বাদ দিয়ে সরকারি অফিসে ধর্ণা দেওয়া শুরু করব? এর থেকে তো ভাড়া বাসায় থাকা ভালো। সৌমিয়া বলে, ভাড়া বাসায় কতদিন থাকবে? বাড়িতে থাকারও তো কোনো উপায় নেই। মামা মামিকে দেখে তো মনে হয় না বাড়ি থেকে যাবে। ফিউচারে আমাদের ছেলে মেয়ে হলে তাদেরকে কোথায় রাখবে? কাপিল বলে, এসব বাদ দিয়ে ছাদের উপর 2টো রুম বানিয়ে নেই, তাহলে বাড়ি কেনার ঝামেলা থেকে বাঁচা যাবে, আবার সবার সাথেও থাকা হবে। সৌমিয়া বলে, তোমার চিন্তা ভাবনা এত ছোট কেন? বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে তখন কি করবে? আমাদের বাচ্চারা মহল্লার সাধারণ স্কুলে পড়বে, তাদের কি কোনো ফিউচার নেই? কাপিল সরকারি আবাসন প্রকল্পে আবেদন না করার জন্য এটা ওটা অজুহাত দেখাতেই থাকে। সৌমিয়া রেগে গিয়ে বলে, তুমি আবাসন অফিসে খোঁজ নিতে যাবে নাকি আমি নিজেই যাব? সৌমিয়ার জোরাজুরিতে বাধ্য হয়ে কাপিল পরের দিন সরকারি আবাসন অফিসে চলে যায়। সেখানে সরকারি অফিসার জানায় এই প্রকল্পটা শুধুমাত্র গৃহহীন মানুষের জন্য। যেহেতু কাপিলের বাবার নিজস্ব বাড়ি আছে, তাই কাপিল এই প্রকল্পের মাধ্যমে ফ্ল্যাট নিতে পারবে না। কাপিল অফিসারের কাছে জানতে চায় অন্য কোনো উপায় আছে কিনা। অফিসার মজা করে বলে, পরের বার কোনো গৃহহীন পরিবারে জন্ম নিয়ে তারপর এসো, আমি একটা ব্যবস্থা করে দেব। হতাশ হয়ে কাপিল যখন ফিরে যাচ্ছিল তখন খেয়াল করে অফিসের বাইরে ওই অফিসেরই পিয়ন ভগবান দাস একজন লোককে ইল্লিগ্যাল ভাবে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার ব্যাপারে কথা বলছে। ওদের কথা শুনে কাপিলও দাসের সাথে কথা বলতে যায়। দাস কাপিলের হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে কার্ডের অ্যাড্রেসে দেখা করতে বলে। রাতের বেলা কাপিল সৌমিয়াকে ওই অ্যাড্রেসে চলে যায়। সেখানে গিয়ে দেখে সরকারি অফিসের সামান্য পিয়ন ভগবান দাস নিজের বাড়িতে বিশাল বড় এজেন্সি খুলে বসেছে। শুধু তাই নয়, দাসের গেটআপও একেবারে অন্যরকম। দেখেই বোঝা যাচ্ছে সরকারি টাকা মেরে বেশ ভালোই ফুলে ফেঁপে উঠেছে সে। ভগবান দাসের এই এজেন্সি কাজ মূলত ইল্লিগ্যাল ভাবে মানুষকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া। স্বাভাবিকভাবে বিনিময়ে সে মোটা অঙ্কের অর্থ নেয়। দাস কাপিল এবং সৌমিয়াকে বুঝিয়ে বলে, সরকারি আবাসন প্রকল্পে ফ্ল্যাট নিতে চাইলে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজস্ব বাড়ি থাকা যাবে না। সৌমিয়া বলে, কাপিলের বাবার একটা বাড়ি আছে কিন্তু অনেক ছোট। দাস বলে, যেমনই হোক বাড়ি থাকলেই আর কিছু করার নেই। সৌমিয়া বলে, অন্য কোনো উপায় নেই? দাস বলে, এই সমস্যার সমাধান করার জন্য 2টো উপায় আছে। একটা হচ্ছে কাপিলের বাবা যদি কাপিলকে ত্যায্য করে দেয় তাহলে কাপিল গৃহহীন হয়ে যাবে, তখন সে সরকারি আবাসনের জন্য আবেদন করতে পারবে। কাপিল বলে, এটা সম্ভব না, অন্য উপায় বলুন। দাস বলে, আরেকটা উপায় হলো আপনাদের দুজনকে ডিভোর্স নিতে হবে। ডিভোর্স হলে আপনার সাথে সৌমিয়ার কোনো সম্পর্ক থাকবে না, তখন সৌমিয়া গৃহহীন হয়ে যাবে। একজন ডিভোর্সি গৃহহীন মহিলা সহজেই সরকারি আবাসন পেয়ে যাবে। কথাটা শুনে কাপিল রেগে গিয়ে বলে, আমরা সংসার গোছাতে এসেছি আর আপনি সংসার ভাঙার কথা বলছেন? পাগল হয়ে গেছেন নাকি? দাস বলে, আরে আমি কি সত্যি সত্যি ডিভোর্স নিতে বলেছি নাকি? শুধুমাত্র কাগজে কলমে ডিভোর্স নিয়ে আলাদা হওয়ার অভিনয় করবেন। ডিভোর্স পেপার দেখিয়ে ফ্ল্যাট নেওয়া হয়ে গেলে আবার বিয়ে করে একসাথে থাকা শুরু করবেন। দাসের কথায় বিরক্ত হয়ে কাপিল সৌমিয়াকে নিয়ে চলে যায়। পরের দিন সৌমিয়া এবং কাপিল আবারও কিক রেস্টুরেন্টে যায়। সৌমিয়া খেয়াল করে রেস্টুরেন্টের বাইরে একটা গাছে পাখি বাসা বেঁধেছে। সৌমিয়া কাপিলকে বাসাটা দেখালে কাপিল বলে, দাঁড়াও, কাউকে বলে এই বাসাটা ভেঙে দিচ্ছি। সৌমিয়া রেগে গিয়ে বলে, খবরদার ভাঙবে না, ওটা ওদের থাকার জায়গা, ওদের বাড়ি। সৌমিয়াকে ইমোশনাল হতে দেখে কাপিল বলে, সবসময় এত ইমোশনাল হয়ে যাও কেন? যখন সময় হয়ে যাবে আমাদেরও নিজস্ব বাড়ি হবে। সৌমিয়া বলে, এখন সঠিক সময়, কিন্তু তুমি সময়টা কাজে লাগাতে চাচ্ছ না। সৌমিয়া দাসের কথা মতো মিথ্যা ডিভোর্সের মাধ্যমে ফ্ল্যাট নেওয়ার কথা বলে। কাপিল বলে, পাগল হয়ে গেলে নাকি? ফ্ল্যাট নেওয়ার জন্য ডিভোর্স নিতে চাচ্ছ? সৌমিয়ার জোরাজুরিতে ইচ্ছা না থাকা সত্ত্বেও কাপিল রাজি হতে বাধ্য হয়। সৌমিয়া কাপিলকে নিয়ে কাপিলের বন্ধু মনোজের কাছে যায়। মনোজ পেশায় একজন উকিল। ওরা মনোজকে সব কিছু খুলে বলে ডিভোর্সের ব্যবস্থা করে। ডিভোর্সের ব্যাপারে বাড়িতে কেউ কিছু জানতো না। ডিভোর্সের পেপারগুলো বাড়িতে থাকায় সচিন কোনোভাবে সেগুলো পেয়ে যায়। সচিনের কাছ থেকে সেগুলো সচিনের বাবা অর্থাৎ কাপিলের মামার হাতে পৌঁছায়। ব্যাস, মুহূর্তেই বাড়ির সবাই ডিভোর্সের ব্যাপারে জেনে যায়। কাপিল এবং সৌমিয়া তখনও জানতো না বাড়ির সবাই ডিভোর্সের ব্যাপারে জেনে গেছে। ওই সময় সৌমিয়া কাপিলের মাথায় তেল লাগিয়ে দিচ্ছিল। ডিভোর্স পেপার হাতে নিয়ে দুজনের ভালোবাসার দৃশ্য দেখে বাড়ির লোকজন কনফিউজড হয়ে যায়। কাপিলের মা বলে, এসব কি ধরনের ফাজলামি করছিস তোরা? ডিভোর্স কেন নিচ্ছিস? ওরা কি জবাব দেবে কিছুই বুঝতে পারছিল না। সবাই মিলে একের পর এক প্রশ্ন করতেই থাকে। তখন পরিস্থিতি কন্ট্রোল করার জন্য কাপিল এবং সৌমিয়া ঝগড়ার অভিনয় করতে শুরু করে। দুজনে এমনভাবে ঝগড়া করতে থাকে যেন দুজনের কেউই একে অপরকে আর সহ্য করতে পারছে না। ঝগড়ার এক পর্যায়ে কাপিল সৌমিয়ার গায়ে হাত উঠাতে যায়, কিন্তু কাপিলের মা বাধা দেয়। সুযোগ বুঝে সৌমিয়া রাগ দেখিয়ে আড়ালে চলে যায় যেন আর কারো প্রশ্নের মুখোমুখি হতে না হয়। কাপিলের বাবা মা কাপিলকে আলাদাভাবে বসিয়ে বোঝাতে শুরু করে। কাপিলের মা বলে, তোর বাবা বয়সে আমার থেকে 12 বছরের বড়। আমাদের যখন বিয়ে হয় কত ধরনের সমস্যা ফেস করেছি আমরা। একসাথে বাইরে কোথাও গেলে মানুষ আমাকে তোর বাবার মেয়ে মনে করত।
হাজার সমস্যার পরেও কিন্তু আমরা একসাথে এত বছর ধরে সংসার করছি। তোদের কি এমন সমস্যা হলো যে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললি? কাপিল কোনো জবাব দিতে পারে না। সত্যিটা তো বলতে পারবে না, আর মিথ্যা কোনো কারণ বানাতেও পারছে না সে। তাই সে কথা কাটিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে কাপিল এবং সৌমিয়া লুকিয়ে লুকিয়ে কিচেনে দেখা করে। দুজন দুজনের অভিনয়ের প্রশংসা করতে করতে একটু কাছাকাছি চলে আসে। কিন্তু কাবাবের হাড্ডি সচিন এখানেও হাজির। তবে এবার ডিস্টার্ব না করে কিচেনের বাইরে দাঁড়িয়ে চুপচাপ সবকিছু দেখতে থাকে। ওই সময় সচিনের মা চলে আসে। ছেলে এত মনোযোগ দিয়ে কি দেখছে দেখার জন্য সে কিচেনের লাইট জ্বালিয়ে দেয়। মামিকে দেখে দুজনেই সরে যায়। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সৌমিয়া চিৎকার করে কাপিলকে হুমকি দিয়ে বলে, আজকের পর থেকে আমার কাছে আসার চেষ্টা করলে পুলিশ কমপ্লেন করব। ডিভোর্সের ব্যাপারটা নিয়ে কাপিলের বাবা মা অনেক সিরিয়াস হয়ে যায়। ব্যাপারটার একটা সমাধান করার জন্য ওরা সৌমিয়ার বাবা মাকে বাড়িতে ডাকে। ডিভোর্সের কথা জানার পর ওরাও একেবারে হতবাক হয়ে যায়। সবাই মিলে ডিসকাস করছিল, তখনই সৌমিয়া চলে আসে। নিজের বাবা মাকে দেখে সে হাউমাউ করে কাঁদতে শুরু করে। সত্যিকারের কান্না নয়, কান্নার অভিনয় করছিল। এরপর সৌমিয়ার বাবা কাপিলকে বোঝানোর জন্য বাইরে নিয়ে যায়। সৌমিয়ার বাবা কাপিলকে জিজ্ঞেস করে, কোনো মেয়ের সাথে তোমার কোনো সেটিং চলছে নাকি? দেখো, আমি বুঝি একটা সময় পর নিজের ওয়াইফকে বিরক্ত লাগা শুরু হয়, কিন্তু তাই বলে এত বড় সিদ্ধান্ত? সৌমিয়ার বাবা অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল, তাই সে উল্টোপাল্টা বকতে শুরু করে। কাপিল তাকে সত্যিটা বলতে চায়, কিন্তু সত্যি শোনার মতো অবস্থায় সে ছিল না। তাই কাপিল ইচ্ছা থাকা সত্ত্বেও কিছুই বলতে পারে না। পরের দিন কাপিল এবং সৌমিয়া ডিভোর্স পেপার নিয়ে আদালতে যায়। মনোজের মাধ্যমে আদালতে পেপারগুলো সাবমিট করে। বিচারকের সামনে ওরা দুজন পাশাপাশি বসে। ওই সময় ওরা একে অপরের হাত ধরে রাখে। বিচারক যখন পেপার চেক করছিল সে সময় কাপিল ঘেমে যাওয়ায় সৌমিয়া আঁচল দিয়ে কাপিলের মুখ মুছে দেয়। ব্যাপারটা বিচারকের চোখে পড়ে। এরপর বিচারক ওদের কাছে ডিভোর্সের কারণ জানতে চায়। ওরা দুজনই বিভিন্ন উদ্ভট কারণ বলতে থাকে, যেগুলো একটাও ডিভোর্সের জন্য যথেষ্ট ছিল না। তখন বিচারক ওদেরকে একটু কাউন্সেলিং করার জন্য জিজ্ঞেস করে, তোমাদের তো মনে হয় লাভ ম্যারেজ ছিল, তাই না? প্রশ্ন শুনেই কাপিলের পুরনো দিনের কথা মনে পড়ে যায়। সে আনন্দের সাথে তাদের ভালোবাসার দিনগুলোর কথা বলতে শুরু করে। মনোজ কাপিলকে থামিয়ে দেয়, কিন্তু ততক্ষণই বিচারক বুঝে গেছে ওরা একে অপরকে কতটা ভালোবাসে। বিচারক মনোজকে থামিয়ে দিয়ে বলে, ওরা ডিভোর্স নিতে এসেছে, কিন্তু দুজন হাত ধরে বসে আছে, আবার ওয়াইফ হাজবেন্ডের ঘাম মুছে দিচ্ছে। ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে ওদের আরেকটু ভেবে দেখা উচিত। বিচারক ওদেরকে 6 মাস সময় দেয় নিজেদের ঝামেলা মিটিয়ে নেওয়ার জন্য। এখন ডিভোর্সের জন্য ওদেরকে আরও 6 মাস অপেক্ষা করতে হবে, কিন্তু সরকারি আবাসনের জন্য আবেদন করতে হলে 6 মাস অপেক্ষা করা সম্ভব নয়। কোনো উপায় খুঁজে না পেয়ে ওরা ভগবান দাসের কাছে পরামর্শ চাইতে যায়। দাস বলে, বিচারকের সামনে প্রমাণ করতে হবে কাপিলের চরিত্র ভালো না। কোনো মেয়ের সাথে কাপিলের রিলেশন চলছে এমন একটা মিথ্যা নাটক সাজিয়ে সেটার প্রমাণ বিচারকের কাছে উপস্থিত করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। সৌমিয়া দাসের প্ল্যান অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নেয়, আর কাপিলকে দুশ্চরিত্র প্রমাণ করার জন্য মেয়েও খুঁজে পায়। কাপিলের বান্ধবী মেহজাবিন ছোটবেলা থেকেই কাপিলের প্রতি একটু দুর্বল, তাই এই সুযোগটাই কাজে লাগায় সৌমিয়া। ব্যাপারটা কাপিলকে জানালে কাপিলও রাজি হয়ে যায়। ওই দিনই বিকেলে কাপিল একটা পার্কে মেহজাবিনের সাথে দেখা করে। সৌমিয়া আর মনোজ আড়ালে বসে ওদের ছবি তুলতে থাকে। সৌমিয়া কাপিলকে ইশারা করে মেহজাবিনের কাঁধে মাথা রাখতে বলে। এরপর সেই মোমেন্টের ছবি তুলে নেয়। পরের দিন সৌমিয়া এবং কাপিল ওই ছবিগুলো নিয়ে আবারও আদালতে যায়। এবার ওরা অনেকটা দূরত্ব রেখে বসে। মনোজ বিচারকের কাছে ছবিগুলো দিয়ে বলে, দেখুন কতটা দুশ্চরিত্র এই লোক, এমন মানুষের সাথে কিভাবে একটা মেয়ে জীবন কাটাবে? কোনো মেয়েই এসব নোংরামি সহ্য করবে না, তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওদের ডিভোর্স করিয়ে দিন। ছবিগুলো দেখার পর বিচারক সৌমিয়া এবং কাপিলের ডিভোর্স গ্র্যান্টেড করে। রায় শুনে দুজনেই খুশিতে লাফিয়ে ওঠে। এরপর বাড়িতে ফিরে সৌমিয়া কাপিলের পরিবারের সবার কাছে বিদায় নিয়ে তার বাবা মায়ের সাথে চলে যায়। যাওয়ার সময় সে কাপিলের পরিবারের সবাইকে জড়িয়ে ধরে প্রচুর কান্নাকাটি করে। এটাও অভিনয়ই ছিল। কাপিলের বাড়ি থেকে কিছুটা দূরেই একটা বাসা ভাড়া নেয় সৌমিয়া। বাবা মাকে সাথে নিয়ে সেখানেই যায় সে। যাওয়ার সময় কলোনির সিকিউরিটি গার্ড ওদের গাড়ি থামিয়ে ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, প্যান কার্ড সব কিছু দেখতে চায়। সৌমিয়ার বাবা গার্ডের পরিচয় জানতে চাইলে গার্ড বলে, আমি দারোগা। সবাই তাকে পুলিশের দারোগা মনে করে একটু নড়ে চড়ে বসে এবং এক এক করে সব পেপার দেখাতে থাকে। সব পেপার দেখার পরেও দারোগা একের পর এক প্রশ্ন করতেই থাকে। এতে সৌমিয়ার মা বিরক্ত হয়ে বলে, কোন থানার দারোগা আপনি? হ্যাঁ, এত প্রশ্ন করছেন? এত চেকিং তো এয়ারপোর্টেও হয় না। তখন দারোগা বলে, আমি কোনো থানার দারোগা না, আমার নাম দারোগা, আমি এই কলোনির সিকিউরিটি গার্ড। এটা শোনার পর সৌমিয়া এবং তার বাবা দারোগাকে বকাঝকা করে চলে যায়। এরপর সৌমিয়া এবং কাপিল ভগবান দাসের সাথে দেখা করতে যায়। দাস বাড়ির রেজিস্ট্রির জন্য 4 লক্ষ টাকা দাবি করে,
আসলে রেজিস্ট্রি না, এটা ভগবান দাসের চার্জ। এত বেশি টাকা চাওয়ায় কাপিল অনেক রেগে যায়। সে সৌমিয়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সৌমিয়াকে নিয়ে সরাসরি সরকারি আবাসন অফিসে চলে যায়। এর আগে একবার কাপিল এই অফিসে এসেছিল, তাই এবার মুখে বড় বড় দাঁত লাগিয়ে নিজের গেট আপ চেঞ্জ করে নেয় যাতে অফিসের লোকেরা তাকে চিনতে না পারে। সরকারি অফিসারের সামনে কাপিল নিজেকে সৌমিয়ার ভাই হিসেবে পরিচয় দেয়। এই আবাসন প্রকল্পে সাধারণত লটারির মাধ্যমে বিজয়ীদের ফ্ল্যাট দেওয়া হয়, তাই কাপিল একজন সরকারি অফিসারকে ঘুষ অফার করে। বিনিময়ে একটা ব্যবস্থা করে দিতে বলে যেন লটারি ছাড়াই সৌমিয়া ফ্ল্যাট পায়। কিন্তু ঘুষ দিতে চাওয়ায় অফিসার কাপিলের উপর প্রচুর রেগে যায়। তখন দাস এসে ওদের দুজনকে বাইরে ডেকে নিয়ে যায়। দাস ওদেরকে বুঝিয়ে বলে, তোমাদের ডিভোর্স হয়ে গেছে, এখন আবার ভাই সেজে এসে ঘুষ অফার করছো, ধরা পড়ে গেলে ফ্রড কেসে ফেসে যাবে। কোনো উপায় না থাকায় সৌমিয়া দাসের ডিমান্ড অনুযায়ী টাকা দিতে রাজি হয়। দাস সৌমিয়াকে অফিসের ভেতরে নিয়ে গিয়ে পেপারের সব ফর্মালিটি কমপ্লিট করে দেয়। এরপর কাপিল সৌমিয়াকে বাসায় ড্রপ করতে যায়। সেখানে আবার ওই সিকিউরিটি গার্ড দারোগা ওদেরকে থামায়। দারোগা কাপিলের পরিচয় জানতে চাইলে সৌমিয়া বলে ও আমার ভাই। দারোগা তার ডায়েরিতে ডিটেলস নোট করে নিয়ে চলে যায়। সৌমিয়াকে বিদায় জানানোর সময় কাপিল বলে, বিয়ের আগে যখন আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করতাম তখনকার মতো ফিলিংস হচ্ছে, বারবার মনে হচ্ছে আবার কবে দেখা হবে। হাজব্যান্ড ওয়াইফ হয়েও এভাবে আলাদা থাকাটা কষ্টের হলেও নিজেদের স্বপ্ন পূরণের জন্য সবকিছুই মেনে নিয়েছে দুজন। বাসায় ফিরে সৌমিয়া এবং কাপিল নিজেদের জমানোর সমস্ত টাকা একত্রিত করে দাসের পাওনা টাকা বুঝিয়ে দেয়। কাপিল একজন জিম ট্রেনার। একদিন জিম সেন্টারে ক্লাস নেওয়ার সময় দেখে স্টুডেন্টদের মাঝে মেহজাবিনও দাঁড়িয়ে আছে। কাপিল মেহজাবিনকে চলে যেতে বলে, কিন্তু মেহজাবিন না গিয়ে কাপিলের সাথে ফ্লার্ট করতে শুরু করে। মেহজাবিনের ধারণা কাপিল তাকে পছন্দ করে আর এ কারণেই সে সৌমিয়াকে ডিভোর্স দিয়েছে। মেহজাবিনের এসব কথা শুনে কাপিল জবাব দেওয়ার ভাষা হারিয়ে ফেলে। এরপর কাপিল যখন বাসায় যায়, সচিন কাপিলের ফোনটা নিয়ে গেম খেলতে শুরু করে। সে সময় সৌমিয়া বারবার কাপিলকে কল করছিল। কাপিল সৌমিয়ার নাম্বারটা গোপী লিখে সেভ করেছিল। বারবার কল আসায় সচিন কাপিলকে ফোনটা দেয়, কিন্তু বাড়ির সবাইকে জানিয়ে দেয় গোপী নামের কেউ একজন কল করেছে। তাই বাড়ির সবাই আড়ালে লুকিয়ে কাপিলের কথা শোনার চেষ্টা করে। সৌমিয়ার বাবা মা বাসায় না থাকায় কাপিল এবং সৌমিয়া রাতের বেলা দেখা করার প্ল্যান করে। কাপিলের পরিবারের সবাই এসব শুনে ধরে নেয় গোপী নামের কোনো এক মেয়ের সাথে কাপিলের রিলেশন চলছে। এরপর রাতের বেলায় কাপিল যখন সৌমিয়ার বাসায় যায়, দারোগা আবার কাপিলের পথ আটকিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। ওই দিন কাপিলের মুখে নকল দাঁত লাগানো ছিল। আজ দাঁত না থাকায় কাপিলকে চিনতে পারেনি। তাই কাপিল দারোগাকে বলে, আমি একটা নাটক কোম্পানিতে কাজ করি, সেদিন আমাকে নাটকের গেটআপে দেখেছিলে, এটা আমার আসল চেহারা। দারোগার কনফিউশন দূর হলে সে কাপিলকে ভেতরে ঢুকতে দেয়। পরের দিন সকালবেলা সরকারি আবাসন প্রকল্পের অফিসার ভেরিফিকেশনের জন্য সৌমিয়ার বাসায় যায়। কাপিল তখনও সেখানেই ছিল। বেল বাজতেই কাপিল দরজা খুলে দেয়। অফিসার কাপিলের পরিচয় জানতে চাইলে কাপিলের মনে পড়ে ওরা ডিভোর্সের নাটক করছে। অফিসারের সামনে তার আসা উচিত হয়নি। পরিস্থিতি সামলানোর জন্য কাপিল বলে, আমি প্লাম্বার, ওয়াশরুমের গিজার মেরামত করতে এসেছি। কিন্তু অফিসার বুঝে যায় ঘটনা অন্য কিছু। অফিসার কিছু বলার আগেই কাপিল তাড়াতাড়ি সৌমিয়াকে ডেকে দেয়। অফিসার সৌমিয়াকে জিজ্ঞেস করে, আপনার ডিভোর্সের কতদিন হয়েছে? সৌমিয়া বলে 40 দিনের মতো। অফিসার বলে, আপনি তো অনেক ফাস্ট। অফিসার সৌমিয়ার বাবা মায়ের ব্যাপারে জানতে চায়। এর মাঝে হঠাৎ দারোগা চলে আসে আর দারোগা সৌমিয়াকে বলে, আপনার বাবা বলেছিল গিজার নষ্ট হয়ে গেছে, আমি সেটা ঠিক করতে এসেছি। বলেই সে বাথরুমের দিকে যেতে শুরু করে। বাথরুমের ভেতরে ছিল কাপিল। সৌমিয়া এবার বিপদে পড়ে যায়, কারণ অফিসার জানে কাপিল প্লাম্বার আর দারোগা জানে কাপিল সৌমিয়ার ভাই। তিনজন সামনাসামনি হলে ওদের মিথ্যাগুলো সব ধরা পড়ে যাবে। তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কাপিল মুখে হেয়ার কালার মেখে তোয়ালে দিয়ে মুখ ঢেকে বেরিয়ে আসে, যাতে দারোগা তাকে চিনতে না পারে। কিন্তু দারোগা কাপিলের পথ আটকিয়ে বলে, আপনার চেহারা আমার কাছে পরিচিত মনে হচ্ছে। তখন কাপিল বলে, আমি অনেক জায়গায় প্লাম্বার হিসেবে কাজ করেছি, আমার চেহারা পরিচিত হওয়াটাই স্বাভাবিক। বলেই সে দ্রুত বেরিয়ে যায়। অফিসারের সামনে ধরা পড়তে পড়তে বেঁচে যায় সৌমিয়া। অন্যদিকে কাপিল বাড়িতে পৌঁছে দেখে মেহজাবিন তার বাবা মাকে নিয়ে বাড়িতে চলে এসেছে। মেহজাবিন তো ধরেই নিয়েছে কাপিল ওর জন্য সৌমিয়াকে তালাক দিয়েছে, তাই সে বাবা মাকে নিয়ে বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছে। কাপিল এসব দেখে একটু হতবাক হয়ে যায়। এরপর সবাইকে বলে, এখানে কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে, আমি মেহজাবিনকে বিয়ে করতে চাই না। মুখের ওপর এটা বলাতে মেহজাবিনের বাবা অনেক অপমানিত বোধ করে। সে মেহজাবিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন কাপিল এবং সৌমিয়া ভগবান দাসের সাথে দেখা করতে যায়। দাস ওদেরকে জানায়, এই মাসের 16 তারিখ আবাসনের লটারি বিজয়ীদের লিস্ট পাবলিশ করা হবে। কথাটা শুনে দুজনেই অনেক খুশি হয়ে যায়। যেহেতু দাস ইলিগ্যাল ভাবে আবাসনের লিস্টে সৌমিয়ার নাম রাখবে, তাই ওরা মোটামুটি নিশ্চিত আর কিছুদিন পরেই স্বপ্নের বাড়ি নিজের হতে যাচ্ছে। এই খুশিটা সেলিব্রেট করার জন্য ওরা মনোজকে সাথে নিয়ে সৌমিয়ার বাসার ছাদে ড্রিঙ্কস করে।
ওই ছাদেই ছোট্ট একটা ঘর বানিয়ে দারোগা তার স্ত্রী এবং একমাত্র মেয়েকে নিয়ে থাকে। কাপিল দারোগার পরিবারের সম্পর্কে জানতে চাইলে দারোগা বলে, আমি এখানে সিকিউরিটি গার্ডের ডিউটি করি আর আমার স্ত্রী ঝাড় দেওয়ার কাজ করে। দুজনের ইনকাম দিয়ে কোনো রকম খেয়ে পরে দিন কেটে যায় আমাদের। দারোগা তার জীবনের কঠিন পরিস্থিতিগুলোকে কত সহজভাবে মানিয়ে নিয়েছে দেখে অবাক হয় সৌমিয়া। কাপিল দারোগাকে বলে, আপনিও আমাদের মতো সরকারি আবাসনের জন্য আবেদন করুন। দারোগা বলে, আমাদের এই অল্প আয়ে আবাসনের কিস্তি চালাতে পারবো না, আমরা এখানেই ভালো আছি। সৌমিয়া দূরে একটা বহুতল বিল্ডিং দেখতে পায়। এটা দেখে সৌমিয়ার মনে হয় আর মাত্র কিছুদিন পরেই এরকম একটা বিল্ডিংয়েই সৌমিয়া তার স্বপ্নের ফ্ল্যাট পেয়ে যাবে। এরপর সব জল্পনা কল্পনা শেষে চলে আসে 16 তারিখ। লটারির ফল প্রকাশের সময় হয়ে গেছে। আজ সৌমিয়ার অপেক্ষার অবসান হতে চলেছে। কিন্তু আবাসন অফিসে গিয়ে দেখে সেখানে অনেক মানুষের ভিড়। সবাই বলাবলি করছিল লটারির লিস্ট প্রকাশ করা হবে না। কিছুক্ষণ পর অফিস কর্তৃপক্ষ ঘোষণা করে কোনো একটা সমস্যার কারণে অনির্দিষ্টকালের জন্য আবাসনের লিস্ট প্রকাশ স্থগিত করা হয়েছে। কতদিন পরেই লিস্ট প্রকাশ করা হবে এই ব্যাপারে কেউ কিছু জানে না। সৌমিয়া এবং কাপিল অনেক চিন্তায় পড়ে যায়। কি করবে কিছুই বুঝতে না পেরে ওরা দাসের বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে ইলিগ্যালভাবে সরকারি সুযোগ সুবিধা ভোগ করার কারণে পুলিশ দাসকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ দাসের সব কুকর্ম ফাঁস হয়ে গেছে। কারো আর বুঝতে বাকি থাকে না দাসের কারণেই আবাসনের লিস্ট প্রকাশ স্থগিত করা হয়েছে। এসবের জন্য সৌমিয়া এবং কাপিল মোটেও প্রস্তুত ছিল না। দাসের কথাতেই তারা ডিভোর্সের মতো বড় সিদ্ধান্ত নিয়েছে। তিল তিল করে জমানো টাকা সব দাসের হাতে তুলে দিয়েছে। এক নিমিষেই ওদের স্বপ্ন মাটির সাথে মিশে যায়। এসবের কারণে কাপিল সৌমিয়ার ওপরেই রাগারাগি করতে শুরু করে। কারণ সৌমিয়ার জেদের কারণেই কাপিল এসব করতে রাজি হয়েছিল। রাগ করে সে সৌমিয়ার সাথে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু সৌমিয়া বারবার কাপিলকে কল দিতেই থাকে। বাধ্য হয়ে কাপিল কল রিসিভ করে। সৌমিয়া বলে, আমার অনেক ভয় করছে। এভাবে আর কতদিন আমরা আলাদা আলাদা থাকবো? অনেক হয়েছে, চলো এবার পরিবারের সবাইকে সত্যটা জানিয়ে দেই। হয়তো পরিবারের সবাই মিলে একটা উপায় খুঁজে বের করবে। কাপিল রেগে গিয়ে বলে, আজ বিপদে পড়েছো তাই পরিবারের কথা মনে পড়ছে, তাই না? এই পরিবারের থেকে আলাদা হওয়ার জন্যই তো এসব করলে। কাপিল রাগ করে ফোন কেটে দেয়। পরের দিন মেহজাবিন কাপিলের সাথে দেখা করতে যায়। সাথে করে কাপিলের জন্য নিজের হাতে বানানো কুকিজ নিয়ে যায়। কাপিল মেহজাবিনকে বলে, ওই দিন পার্কে যা হয়েছে তা ঠিক হয়নি। আমার জন্যই তোর মনে অনেক কনফিউশন তৈরি হয়েছে। সময় হলে একদিন আমি তোর সব কনফিউশন দূর করে দেব। মেহজাবিন বলে, এসব বাদ দে, আমরা অনেক ছোটবেলা থেকেই ভালো বন্ধু। আমাদের বন্ধুত্ব এত সহজে নষ্ট হবে না। এদিকে কাপিল ফোন অফ করে রাখায় সৌমিয়া নিজেই কাপিলের বাড়িতে চলে যায়। সৌমিয়া এমনিতেই কাপিলের উপর রাগ করেছিল। তার উপর মেহজাবিন আর কাপিলকে একসাথে দেখে সৌমিয়ার রাগের মাত্রা আরও বেশি বেড়ে যায়। সে মেহজাবিনের উপর চেঁচামেচি করতে শুরু করে। কাপিল সৌমিয়াকে থামানোর চেষ্টা করে। সৌমিয়া এবার কাপিলের উপর চিৎকার করে বলে, দাস জেলে চলে গেছে, ফিউচারে কি হবে কিছুই জানি না। এত করে বলছি পরিবারের সবাইকে সত্যিটা জানিয়ে দেই, কিন্তু তুমি তো আমার কোনো কথাই কানে দিচ্ছ না। কাপিল বলে, পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে, এখন পুলিশ ইনকোয়ারি চলছে। পুলিশ যদি জানতে পারে আমরা দাসের সাথে মিলে এসব করেছি তাহলে পরিবারের সবাইকে জেলে যেতে হবে। তোমার হুটহাট করে নেওয়া সিদ্ধান্তের জন্য আজ আমাদের এই অবস্থা। ওদের চেঁচামেচির আওয়াজ শুনে বাড়ির সবাই চলে আসে, তাই সৌমিয়া সেখান থেকে চলে যায়। এরপর সৌমিয়া যখন কোচিংয়ে যায়, ডিম্পি নামের আরেকজন টিচার সৌমিয়াকে রাগান্বিত অবস্থায় দেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এই ডিম্পি অনেক আগে থেকেই সৌমিয়াকে পছন্দ করত। এখন সৌমিয়ার ডিভোর্স হয়েছে জানার পর সে একটা সুযোগ নেওয়ার চেষ্টায় উঠে পড়ে লেগেছে। সে নিজের গাড়িতে করে সৌমিয়াকে বাড়ি পৌঁছে দিতে চায়। অন্যদিকে মনোজ কাপিলের কাছে গিয়ে বলে, আবাসন প্রকল্পে জালিয়াতির কেস আদালতে গেলে এর সমাধান হতে অনেক সময় লাগবে, তাই যত দ্রুত সম্ভব নিজেদের ভাঙা সম্পর্ক ঠিক করে নে, নয়তো দেখা যাবে মিথ্যা তালাকের অভিনয়টা নিজেদের অজান্তে একদিন সত্যি হয়ে যাবে। কাপিল বলে, এসব আমাকে না বলে সৌমিয়াকে বল, ওর জন্যই এত কিছু হচ্ছে। মনোজ বলে, আমি অসংখ্য কাপলের ডিভোর্স করিয়েছি, সবার লাইফের স্টোরি শুনে যতটুকু বুঝেছি সম্পর্কের ভিত্তি ঠিক না হওয়ার কারণে বেশিরভাগ মানুষের ডিভোর্স হচ্ছে। কিন্তু তোদের সম্পর্ক সবার থেকে আলাদা, তোদের মধ্যে যে ভালোবাসা সেটাতে কোনো ভেজাল নেই, তাই তোদের এই পিওর রিলেশনটা নষ্ট করিস না। মনোজের কথাগুলো শুনে কাপিল সিদ্ধান্ত নেয় সৌমিয়ার সাথে সব মনোমালিন্য মিটিয়ে নিজেদের সম্পর্কটা আবার ঠিক করে নেবে। এর জন্য সে সৌমিয়ার বাসায় চলে যায়। কিন্তু কাপিলকে দেখেই সৌমিয়া জিজ্ঞেস করে, কি চাও এখানে? কথাটা শুনেই কাপিল রেগে গিয়ে বলে, প্রয়োজন ছাড়া কি তোমার কাছে আসা যাবে না? এখানে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। কাপিল শব্দ সৌমিয়ার উপর চাপিয়ে দিয়ে বলে, তোমার জন্যই সবকিছু হয়েছে। সৌমিয়া বলে, ডিভোর্সের অপশন তুমি বেছে নিয়েছ, আরও একটা অপশন ছিল আমাদের হাতে। তোমার বাবাকে বলতে পারতে না ত্যায্য করার কথা? সেটা তো বলতে পারোনি, তখন ডিভোর্সটাই তোমার কাছে সহজ উপায় মনে হয়েছে। কাপিল বলে, তোমার স্বপ্ন পূরণ করার জন্য মানুষের কাছে ছোট হতে হচ্ছে আমাকে।
সৌমিয়া বলে, আমি স্বপ্ন দেখেছিলাম আমাদের দুজনের জন্য, আমার একার জন্য নয়। তুমি এসব বুঝবে না, অনেক হয়েছে, এখন চলে যাও এখান থেকে। বলে সৌমিয়া ভেতরে চলে যায়। কাপিল সৌমিয়ার পিছে পিছে যেতে চাইলে দারোগা কাপিলকে বাধা দেয়। এতে কাপিল রেগে গিয়ে দারোগাকে একটা থাপ্পড় মারে। এতক্ষণ ধরে দারোগা ওদের সব কথা শুনছিল। থাপ্পড় খাওয়ার পর সে বলে, আমাকে মারলে যদি আপনাদের ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগে তাহলে আরো 2-4টা থাপ্পড় মারুন আমাকে। রাগের মাথায় কাপিল ভুল করে ফেলেছে বুঝতে পেরে সে দ্রুত সেখান থেকে চলে যায়। ওই দিনের পর থেকে কাপিল এবং সৌমিয়ার যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যায়। দুজনেরই একে অপরকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু ইগোর কারণে কেউ কারো সাথে যোগাযোগ করে না। এভাবেই দিন কাটতে থাকে। কিছুদিন পর একদিন সৌমিয়ার নামে একটা কুরিয়ার আসে। সৌমিয়া পার্সেল খুলে দেখে তার নামে ফ্ল্যাটের পেপার এসেছে। আবাসন প্রকল্পের লটারির ফল প্রকাশ হয়েছে আর সৌমিয়া লটারিতে বিজয়ী হয়ে ফ্ল্যাট পেয়ে গেছে। সৌমিয়ার বাবা মা যখন ফ্ল্যাটের ব্যাপারে জানতে পারে দুজনই অনেক খুশি হয়, কিন্তু সৌমিয়ার মনে কোনো আনন্দ নেই। যে স্বপ্ন পূরণের জন্য সৌমিয়া এত কিছু করলো সেই স্বপ্নের চাবি এখন সৌমিয়ার হাতে, কিন্তু যে মানুষটাকে সাথে নিয়ে স্বপ্ন পূরণ করতে চেয়েছিল সেই তো আর পাশে নেই। সৌমিয়ার বাবা মা সৌমিয়াকে নিয়ে ফ্ল্যাট দেখতে যায়। নিজের স্বপ্নের বাড়িটাকে হাত দিয়ে ছুঁয়ে দেখে সৌমিয়া। সে অনেক ইমোশনাল হয়ে যায়। সৌমিয়া এসব রাগ অভিমান ভুলে কাপিলের কাছে চলে যায়। এরপর কাপিলের হাতে বাড়ির চাবি এবং পেপার দেয়। এসব দেখে আবার কাপিলের মামি ভাবে সৌমিয়া কাপিলের টাকায় বাড়ি বানিয়ে নিয়ে কাপিলকেই ধোকা দিয়েছিল। তখন কাপিল সবার ভুল ভাঙিয়ে দিয়ে সত্যিটা বলে দেয়। সৌমিয়া সবাইকে উদ্দেশ্য করে বলে, ফ্ল্যাট পাওয়ার জন্য আমরা এতদিন ধরে তোমাদের সামনে অভিনয় করেছি। সবটা জানার পর কাপিলের বাবা মা ওদেরকে মাফ করে দেয়, এটা ভেবে যে মিথ্যা বলেই হোক একটা বাড়ি তো নিজেদের নামে হয়েছে। কিন্তু কাপিলের মামি সৌমিয়াকে উল্টাপাল্টা কথা শোনাতেই থাকে, যার কারণে সৌমিয়ার বাবা মা রেগে গিয়ে কিছু কথা শুনিয়ে দেয়। এভাবে দুই পরিবারের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। অতিরিক্ত হাইপার হয়ে এক পর্যায়ে কাপিলের মামি অজ্ঞান হয়ে যায়। সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডক্টর জানায় লিভার সিরোসিসের কারণে কাপিলের মামির লিভারের 70% ড্যামেজ হয়ে গেছে, তাই যত দ্রুত সম্ভব লিভার ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে, নয়তো তাকে বাঁচানো যাবে না। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। সবাই কাপিলের মামার কাছে জানতে চায় এত বড় একটা অসুখের কথা কেন কোনোদিন কাউকে বলেনি। কাপিলের মামা বলে, আমি কারো কাছে হাত পাততে চাইনি, তাই কাউকে জানাইনি। আসলে অনেকদিন আগে থেকেই কাপিলের মামি অসুস্থ ছিল। তার ট্রিটমেন্টের জন্য কাপিলের মামা নিজের বাড়িঘর সব বিক্রি করে দিয়েছে। মাথা গোজার কোনো ঠাঁই না থাকায় এখানে চলে এসেছে। আর এই কারণেই এতদিন হয়ে যাওয়ার পরেও তারা বাড়ি ফিরে যেতে পারছে না। কাপিলের মামা বলে, আমরা বুঝতে পারছিলাম আমাদের জন্য কাপিল এবং সৌমিয়ার অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু কি করব, আমরা নিরুপায় হয়েই এখানে পড়ে আছি। কাপিলের মা বলে, তোর স্ত্রীর ট্রিটমেন্টের জন্য তোর নিজের বাড়িটাও বিক্রি করে দিলি? কাপিলের মামা বলে, বাড়ি দিয়ে আমি কি করব? যদি আমার স্ত্রী আমার কাছে না থাকে, আমার কাছে আমার ওয়াইফই আমার বাড়িঘর সবকিছু। চারপাশে 4টা দেয়াল দিলেই তো বাড়ি হয়ে যায়, কিন্তু বাড়িতে বসবাসকারী মানুষগুলো না থাকলে বাড়ি কখনো পূর্ণতা পায় না। মামার কথা শুনে সৌমিয়া এবং কাপিলের চোখ খুলে যায়। ওরা বুঝতে পারে ওরা অনেক বড় ভুল করে ফেলেছে। একটা বাড়ি পাওয়ার জন্য ওরা নিজেদের সব থেকে মূল্যবান সম্পর্কটাই ভেঙে ফেলেছে, অথচ ওদের মামা মামি নিজেদের সম্পর্কটা বাঁচিয়ে রাখার জন্য বাড়িঘর সবকিছু বিক্রি করে দিয়েছে। এটাই তো সত্যিকারের ভালোবাসা। মামা মামির সত্যিকারের ভালোবাসা দেখে দুজনের চোখ ভিজে যায়। সৌমিয়া কাপিলকে বলে, না বুঝে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমি না হয় জেদ করেছি, কিন্তু তুমি কেন আমাকে বাধা দিলে না? কাপিল বলে, আমার কাছে তোমার খুশিটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, তাই তোমাকে খুশি দেখার জন্য তোমার সব কথা মেনে নিয়েছি। সৌমিয়া বলে, আমি আর নিজের বাড়ি চাই না, আমি শুধু তোমাকে চাই, শুধু তোমার সাথে থাকতে চাই, আর কিছু চাই না আমার। কাপিল বলে, যে বাড়ির জন্য আমাদের সম্পর্ক তছনছ হয়ে গেছে সেই বাড়ি আমিও আর চাই না। ওরা দুজন মিলে সিদ্ধান্ত নেয় মিথ্যা ডকুমেন্টের উপর ভিত্তি করে নেওয়া ফ্ল্যাটটা ওরা নিজেদের কাছে রাখবে না। তাই ওরা ফ্ল্যাটের চাবি এবং পেপার ওই মানুষটার হাতে দিয়ে দেয় সত্যিকার অর্থে যার একটা বাড়ির প্রয়োজন ছিল। হ্যাঁ, সৌমিয়া তার স্বপ্নের বাড়িটাকে দারোগাকে দিয়ে দেয়। দারোগা জিজ্ঞেস করে, আপনারা কেন নিজের বাড়ি আমাকে দিয়ে দিচ্ছেন? কাপিল বলে, মনে করো আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করছি। এরপর কাপিল এবং সৌমিয়া আবারও বিয়ে করে। দুজনের পরিবার খুব ধুমধাম করে দুজনের বিয়ে দেয়। এখানেই মুভিটার হ্যাপি এন্ডিং হয়।